এভাবে অসহায় এর আগে আসলে কখনোই লাগে নাই। এত অসহায় লাগছে, মনে হচ্ছে মাথার উপরে আকাশটা এই বুঝি ভেঙে পড়েছে। সবাই আমরা অধীর আগ্রহে অপেক্ষা করছি যে কি হয়, কি হয়? এত টেনশন নিয়ে আমরা বসে আছি, ছেলে-মেয়েগুলাও ভেঙে পড়েছে। দেখা যাক কি হয়। তো হ্যালো বন্ধুরা, খুব সকালবেলা উঠে আজকে হাঁড়িতে ভাত তুলে দিয়েছি। এখন ভোর ৫টা বাজে। ৫টার সময় আসলে কখনোই আমার ওঠা হয় না রান্নার জন্য বিশেষ করে। তো আজকে আসলে রান্না করতে উঠেছি। নিশ্চয়ই এর কোনো কারণ আছে। তো এই জানলা দিয়ে একটু বাহিরের প্রকৃতিটা দেখে নিলাম। দেখেন আশেপাশে কাক ডাকা ভোর মানে কি কাকটাও নাই। শহরে ৫টা মানে কিন্তু কাক ডাকা ভোরই। তো জানলা দিয়ে তাকিয়ে দেখলাম আশেপাশে নীরব নিচ্ছিন্ন। জানলা দিয়ে বাইরের প্রকৃতিটা একটুখানি দেখে নিয়ে আবার আমি আমার রান্নাঘরে চলে আসলাম। আমি ২ টা ডিম সিদ্ধ দিয়েছি। এই ডিম ২ টা দিয়ে আমি আলু দিয়ে একটু ডিমের তরকারি রান্না করব। তো ২ টো ডিম রান্না করব আর ভাত নিয়ে যাব। তো ভাত নিয়ে আসলে ডিম রান্না করে কোথায় নিয়ে যাব, কেন নিয়ে যাব সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। নিশ্চয়ই আপনারা জানতে চাচ্ছেন যে আসলে আজকে কি হয়েছে আমাদের সাথে বা আমরা কেন এত সকালবেলা করে উঠেছি, এত সকালবেলা তাও আবার রান্না-বান্না করে নিয়ে যাচ্ছি। তো আজকে আমরা উত্তরার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যেহেতু ঈদের পরপর রাস্তাঘাট কিন্তু একদমই ফাঁকা। বের হওয়ার সময় আমরা সিএনজি পাই নাই, কারণ গাজীপুর থেকে ডাইরেক্ট কোনো সিএনজি উত্তরাতে যায় না। তো বাধ্য হয়ে আমরা বাসে উঠলাম। বাসে ওঠার পরে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় হাউস বিল্ডিং এ নেমেছি। ওখান থেকে রিক্সায় চড়েছি। তো ৩টি রিক্সা নিতে হয়েছে আমাদেরকে আমাদের কাঙ্ক্ষিত গন্তব্যে যাওয়ার জন্য। মাকে আমি আমার সাথে নিয়েছি, কারণ মা যদি হারিয়ে যায়, মা যদি পড়ে যায়, এই কারণে নানান চিন্তা ভাবনা করে মাকে সাথে নিয়েছি। এখন বাজে মোটামুটি ৮টা থেকে ৮:৩০। তো এখানে উত্তরাতেও কিন্তু একদম ফাঁকা খা খা করছে, কারণ ঈদের ছুটি এখনো শেষ হয় নাই, ঈদের আমেজ এখনো রয়ে গেছে। তো আমরা আমাদের মতো করে যাচ্ছি, কত চিন্তা মাথায় নিয়ে যাচ্ছি কি হয় না হয়। আমার তো অনেক টেনশন যে আমার উপরে যদি বদনাম চলে আসে, আমার উপরে যদি কোনো দোষ চলে আসে, এইসব ভাবতে ভাবতে কিন্তু আমরা আমাদের কাঙ্ক্ষিত হসপিটালে চলে এসেছি। হ্যাঁ, এটা হচ্ছে লুবানা জেনারেল হসপিটাল। তো এই জায়গাতেই আমার আসলে সিজার হওয়ার কথা ছিল আয়ানের বেলায়, কিন্তু সেটা হয় নাই। আমার সময় ডক্টর দেশের বাইরে ছিলেন, তাই আজকে আমরা এসেছি আমার বড় বোনকে অপারেশন করানোর জন্য। তো বরাবর যেহেতু অপারেশনের ডেট সবকিছুই ঠিকঠাক ছিল, এখানে আমরা রিসেপশনে কথা বলছি। এটা ৪ নম্বর কাউন্টার। এখানে আমরা কথা বলছি এবং সব প্রসিডিউর গুলো জেনে নিচ্ছি। এখানকার পলিসি কি সবকিছু আমরা শুনে নিচ্ছি। তো এখানে অ্যাডমিশন হওয়ার আগে, অ্যাডমিট করার আগে অবশ্যই ফার্স্টে কিছু পেমেন্ট করতে হয়, এবং আমরা যেহেতু ঈদের পরপর পুরো কেবিন এবং আপনার ওয়ার্ড সবই ফাঁকা আছে, তো আমরা ওয়ার্ডটাকে প্রেফার করলাম। ওয়ার্ড বলতে কিন্তু একদমই নরমাল কোয়ালিটির না। এখানে ৪টা এসি সেট করা আছে এবং প্রায় ৮-১০টা ফ্যান লাগানো আছে। মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে কোনো রকম হসপিটালের যে গন্ধ সেটা নাই, এবং স্টাফদের ব্যবহার খুবই আন্তরিক ছিল। সবাই খুবই সাবলীলভাবে আমাদেরকে হেল্প করেছে। শুধুমাত্র যে আমাদের তা কিন্তু না, প্রত্যেকটা পেশেন্টকে এবং পেশেন্ট পার্টির সাথেই তারা অত্যন্ত ভালো ব্যবহার করেছে। ক্যান্টিন থেকে শুরু করে অর্থাৎ টপ টু বটম তারা সবাই খুবই ভালো এবং আন্তরিক। তো এবার আমরা যে ওয়ার্ডটি চুজ করেছি সেই ওয়ার্ডের দিকে যাচ্ছি। এখানে ওয়ার্ডের মাত্র একটাই ব্যবস্থা করা আছে একদম টপ ফ্লোরে, আর পুরোটা হচ্ছে কেবিন। তো কেবিনটা যেহেতু অনেক কস্টলি হয়ে যায়, আমরা চাচ্ছিলাম যেহেতু ফাঁকা আছে ওয়ার্ড এবং ওয়ার্ডের পরিবেশটাও অনেক ভালো, তো আমরা চাচ্ছিলাম একটু কস্টিং কমায়ে যেভাবে আর কি করা যায়, কারণ বরপা যেহেতু ভেঙে পড়েছে, কষ্টের একটা ব্যাপার আছে। তো সবকিছু মিলায়ে বড়াপাকে নিয়ে আমরা এখন লিফটের মধ্যে চড়ে বসলাম। এবার লিফটের থেকে আমাদের ওয়ার্ড বয় আমাদের কাঙ্ক্ষিত নিয়ে যাবে। আমরা যে ওয়ার্ডটি ঠিক করেছি সেখানে আমাদেরকে নিয়ে যাবে। তো এখানে যাওয়ার পরে অপারেশন রুমে ওকে নিয়ে যাওয়ার আগে আমরা ওয়ার্ডে যেহেতু যাচ্ছি, ওর বাচ্চাদের সাথে ও ছেলেটাকে বিশেষ করে কাছে নিচ্ছে, জড়ায় ধরছে। বড়পাও মনে মনে খুবই ভেঙে পড়েছে যে কি হবে না হবে। আবার অপারেশনের সময় অনেকের দেখি যে না ফেরার দেশে চলে যায়, নানান ভয় ভীতি ওর মধ্যে কাজ করছে। আর আমার তো ভয় কাজ করছে অনেক বেশি, কারণ যেহেতু পুরো রেসপন্সিবিলিটি আমার, সব জায়গায় আমার সিগনেচার বনসই দিয়েছে। আমি এখানে বড়পাকে অ্যাডমিট করার পরে ওর স্যালাইন চলতেছে, ওর ক্যানেলা লাগানো হয়েছে এবং স্যালাইন চলতেছে, এবং হসপিটাল থেকে পন্স, ব্রাশ, পেস্ট, টিস্যু, প্রাইমারি স্টেজে যা যা লাগে সবকিছুই তার সাপোর্ট দিয়েছে। তো ওর যে বেডটা ছিল সেটা থেকেও কর্নারের বেডটা প্রেফার করেছে, কারণ ওটা ছিল জানালার কাছে এবং এক কর্নারে, এই জন্য ওটা চুজ করেছে। আর আমার ছেলে বারবার পায়চারি দিচ্ছে, বড় মাম্মির কি হয়েছে, বড় মাম্মিকে কেন স্যালাইন দিয়েছে, বড় মাম্মির কি পেট কাটবে, বড় মাম্মি কি হবে। তো এরপরে আমি এবং আমার হাজব্যান্ড প্রথম দফায় কিছু খাবার, স্যালাইন থেকে শুরু করে সব অন্যান্য ওষুধ নিতে আসলাম। আর বাচ্চারা যেহেতু খেয়ে আসে নাই, তাই আনানকে এবং আয়ানকে আমরা ক্যান্টিনে নিয়ে এসেছি। এই হসপিটালের টপ ফ্লোরে ক্যান্টিনের ব্যবস্থা, ওদেরকে সকালে নাস্তা করায় নিয়ে আসলাম। নিয়ে এসে আবার একটা লিস্ট দিয়েছে আমাদের ওষুধের। আমরা আবার দ্বিতীয় দফায় ওষুধটি কিনতে এসেছি।
এত ওষুধ, এটা কিন্তু শুধু যে আমাদের জন্যই তা কিন্তু না, প্রত্যেকটা পেশেন্টের ক্ষেত্রে, অপারেশনের যে সমস্ত রোগীরা আছে প্রত্যেকেরই এই ধরনের ওষুধ লেগে থাকে, অনেক বেশি ওষুধ, আমরা সবাই জানি। তো এই মেডিসিনগুলো ওটি রুমে দিতে হবে। এখন আমরা ওটির বাইরে অপেক্ষা করছি। এদিকে বড়পাকে নিয়ে যাওয়া হয়েছে, ওটিতে নেওয়ার আগে ওকে ফাইনালি একবার আমাদের সাথে দেখা করায় নিবে, এরকম কথাবার্তাই হয়েছে। এদিকেও ছেলে মেয়ে ভীষণই ভেঙে পড়েছে, যাওয়ার সময় অনেক কান্নাকাটি করেছিল বাচ্চাদেরকে জড়ায় ধরে, ওর বাচ্চা দুইটা এবং আমার ছেলেকে জড়াই ধরে অনেক কান্নাকাটি করছে। আর অপারেশন থিয়েটারের সামনে অপেক্ষা করা যে কতটা পেইনফুল, কতটা কষ্টকর, এটা আমার মনে হয় যে বা যারা অপেক্ষা করে তারাই বোঝে। আমরা তো খুবই ভেঙে পড়ছি। আমি মানে আমার যে কখন চোখ দিয়ে পানি বের হয়ে গেছে আমি বুঝতেই পারিনি, এতটা ভেঙে পড়েছি, এতটা নার্ভাস আমার কখনোই লাগে নাই। আমি যে স্ট্রং মনের মেয়ে, কিন্তু আমি অনেক ভেঙে পড়েছি। আয়নের বাবা তো ওদিকে ছুটোছুটি করছে ওষুধের ব্যাপারে, অন্যান্য ব্যাপারগুলো নিয়েও দৌড়াদৌড়ি করছে, আর ওটির সামনে আমরা অপেক্ষা করছি। এখানে ফাইনালি যখন ওটিতে নেওয়া হয়, ওকে সাদা অ্যাপ্রন পরায় যখন আনা হয়, বুকের ভেতরটা এমন মোচড় দিয়ে উঠেছে যে মানে এই দৃশ্যটা আসলে দেখার মতো না। ও খুব ভেঙে পড়েছে, বিশেষ করে ওর ছেলে এবং মেয়ের মুখের দিকে তাকানো যাচ্ছে না। ওর ছেলে তো আমার কাছে মানে বসে এমন কান্নাকাটি করছে, চিৎকার চেঁচামেচি করছে যে আমার আম্মু কি মারা যাবে। আমার ছেলেও এদিকে ভয় পেয়েছে, বলছে বড় মাম্মি কি মারা যাবে, বড় মাম্মি কি আর আসবে না। মানে সবাই এত বেশি টেনশন। গার্জিয়ান বলতে এখানে আমি এবং আয়নের বাবার আমার মা আছে। এটা যে আসলে কতটা দুঃখজনক বলে বোঝানো যাবে না। এটা হচ্ছে আফিফ বরাবর ছেলে। তো আফিফ অনেক কান্নাকাটি করছে, চিৎকার করছে। এই সময় ডাক্তার এসে ওকে বুঝিয়েছে যে ডাক্তার আপু অপারেশন করবে। ডাক্তার আপু বলছে বাবা কিচ্ছু হয় নাই মার, আমি তো আছি, আল্লাহ ভরসা, আল্লাহর কাছে দোয়া করো, কিচ্ছু হবে না। কিন্তু এই শুনে কার কথা, ছেলেটা একদম ভেঙে পড়েছে। ও চিৎকার চেঁচামেচি করে কাঁদছে, কিন্তু আমি ওকে বোঝাচ্ছি মার জন্য দোয়া করো, তুমি না আম্মুকে অনেক জ্বালাও, আম্মুর জন্য একটু দোয়া করো। তো আলহামদুলিল্লাহ অপারেশন সাকসেসফুল ভাবে হয়েছে। ডক্টর আপু আমাদেরকে এনশিওর করেছে অপারেশন হয়েছে এবং সাকসেসফুল ভাবে। 2.5 ঘন্টা লেগেছে ওর অপারেশন করতে। আমরা আসলে অনেক ভয় পেয়েছিলাম। তারপরে আমরা হচ্ছে অপারেশনের থিয়েটারের সামনে থেকে আমরা ওয়ার্ডে চলে এসেছি, এবং যেহেতু সেই সকালবেলা বের হয়েছি সবাই ক্লান্ত, তো আমরা একটু শুয়ে আছি যে কখন ওকে কেবিনে নিয়ে আসে, কখন ওকে কেবিনে নিয়ে আসে, এই অপেক্ষা করতে করতে আমরা খবর নিলাম যে ওকে কেবিনে আনবে 12টার পরে। তো এতক্ষণ তো বাচ্চা কাচ্চা নিয়ে আসলে থাকা সম্ভব না। তো সবকিছু মিলায়ে খোঁজ খবর নিয়ে আলহামদুলিল্লাহ যেহেতু বড় একটু ভালো আছে এবং ওর সাথে আমরা কথাও বলতে পেরেছি, যে ও একটু জ্ঞান ফিরেছে, কথাবার্তা বলে আমরা বের হয়েছি। এখন বাচ্চাদেরকে নিয়ে আমরা গাজীপুরে ফিরে আসবো আমার বাসায়। তো লুবানা হসপিটাল থেকে বের হয়ে আমরা সিএনজির জন্য অপেক্ষা করছি। রাতের বেলা যেহেতু এখানে হসপিটালগুলোর সামনে অনেক সিএনজি পাওয়া যায়, আর রাত্রেবেলা করে বা সন্ধ্যার পরে ডাইরেক্ট গাজীপুরের সিএনজি পাওয়া যায়, তাই আমরা সিএনজির জন্য অপেক্ষা করছি। যে বাচ্চাদের নিয়ে এখন বাসে ট্রাভেল করা যাবে না, যেহেতু রাত 8:30 বেজে গেছে। বাসায় ফিরে গিয়ে আমাকে তো রান্না বান্না করতে হবে। তো সবাই আপনারা আমার বড় বোনের জন্য দোয়া করবেন, ওর বাচ্চাদের জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ ওর অপারেশন সাকসেসফুল হয়েছে। তো সবকিছুর জন্য শুকুর আলহামদুলিল্লাহ। আবার অবশ্যই আমার সাথে থাকবেন, আমার পেজের সাথে থাকবেন। বাই।